আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। ওয়াইসিসিএল আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমান খায়ের। গতকালকের মতো আজকেও আমাদের সাথে আছেন সাজেদা ফাউন্ডেশনের মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পানুয়েল রোজারিও প্রিন্স স্যার। তো আমরা এখন প্রিন্স স্যারের কাছে চলে যাচ্ছি। হ্যালো আসসালামু সালমান, আলাইকুম স্যার, কেমন আছো? কেমন আছেন? এই তো ভালো, তুমি এই ভালো তো আছো? আছি আলহামদুলিল্লাহ। জি আছি Okay. আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই তো তো স্যার, আমরা গতকালকে একটা অনেক ইনসাইটফুল সেশন দেখেছি এবং অনেক পার্টিসিপেশনও দেখেছি, যে পার্টিসিপেন্টদের হুম, দ্বারা কমেন্ট করে বা বিভিন্নভাবে আমাদের সাথে শেয়ার করে যুক্ত হয়েছে। তো আজকেও আশা করি আমরা একটা অনেক যেহেতু একটা ইম্পর্টেন্ট টপিক, যে কিভাবে আমাদের টার্গেট মার্কেটটাকে কোনো ভেঞ্চারের বা কোনো কিছুর ডিফাইন করতে হয়, সেই টপিকের উপর বলবেন। তো আমি আশা করি আজকে আরো অনেক বেশি পার্টিসিপেশন থাকবে সবার। তো এখন আমি আর দেরি না করে আমি অনুরোধ করব এখন আমাদের আজকের যে টপিক আছে, অর্থাৎ হাউ টু ডিফাইন ইউর টার্গেট মার্কেট, এটার উপরে এখন আমি প্রিন্স স্যারকে কথা বলার জন্য অনুরোধ করব। ওকে, থ্যাংক ইউ সালমান, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো সবাইকে আসলে স্বাগতম জানাচ্ছি আজকের এই মিনি সেশনটাতে। তো টেকনিক্যালি আমাদের আজকের সেশনটা কালকের যে রিসার্চের যে সেশনটা ছিল, মার্কেট রিসার্চের যে সেশনটা, ওইটারই একটা কমপ্লিমেন্টারি পার্ট। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল যে আমরা একটা সেশনের মধ্যেই হচ্ছে এই দুইটা কন্টেন্টকে ব্লেন্ড করে প্রেজেন্ট করার, বাট আসলে এত কম সময়ের মধ্যে আসলে কন্টেন্টটাকে সুইচ করে নিয়ে আসা খুব ডিফিকাল্ট ছিল। দ্যাটস ওয়াই আমরা চিন্তা করেছিলাম যে ওকে ফাইন, তাহলে আমরা প্রথম একটা সেশন করি যেটাতে মার্কেট রিসার্চ নিয়ে কথা বলবো, আর পরবর্তীতে আরেকটা ফলো আপ সেশন করব যেখানে আমরা হচ্ছে টার্গেট মার্কেট নিয়ে কথা বলবো, যে কি করে টার্গেট মার্কেটটা সিলেকশন করতে হয়, যেহেতু মার্কেট রিসার্চের সাথে টার্গেট মার্কেটের কনসেপ্টটা মোরলেস কানেক্টেড। তো আজকের সেশনটা খুব বেশি বড় হবে না। আজকের সেশনটা একটা নো স্লাইড সেশন, আজকে কোনো স্লাইডও ব্যবহার করব না। আজকে আমি শুধু কথা বলবো, এবং সেশনটার টাইম লেন্থটা আমি খুব ছোট করে নিয়ে এসেছি। এটা ম্যাক্সিমাম 30 মিনিটস থেকে 45 মিনিটসের কথাবার্তা হবে। আর ইন বিটুইন আমি এক্সপেক্ট করব, কালকে অনেককে দেখেছি যে অনেক প্রশ্ন করছিল, অনেক কিছু জানার ইচ্ছা ছিল। সো আজকে আমরা মোর চেষ্টা করব যে যাতে আমরা ভিউয়ার্সদের কমেন্ট সেকশন থেকে প্রশ্নগুলোকে একটু অ্যাড্রেস করতে পারি, আমাদের কথা বলাটা একটু কমিয়ে নিয়ে এসে। সো হোপফুলি আজকের সেশনটা ভালো লাগবে, এবং আজকের সেশনটা মোর একটু নন টেকনিক্যাল, মানে এত কঠিন কঠিন কোনো কথাবার্তা নাই। যার হচ্ছে মার্কেট রিসার্চ ভালো লাগে না, জাস্ট ব্যবসা সম্পর্কে জানতে ইচ্ছা করে, তার জন্য সেশনটা আজকে খুব ইন্টারেস্টিং হবে আমি আশা করছি। তো সালমান, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, জি, ওকে। শুরু তাহলে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কিভাবে টার্গেট মার্কেট সিলেকশন করতে হয়, তাই না? হাউ টু ডু টার্গেট মার্কেট সিলেকশন, টার্গেট মার্কেট। সো টার্গেট মার্কেটে যাওয়ার আগে এখানে একটা বড় একটা টার্ম আছে যেটা নিয়ে আমাদের আসলে সবার একটু চিন্তা করে দেখা উচিত, আমাদের সেম পেজে থাকা উচিত, আমরা আসলে কি করতে চাচ্ছি বা কি বুঝতে চাচ্ছি। সো আমাদের দেখেন, শুরু করার বিষয়টা কিন্তু বেসিক্যালি মার্কেট। সো মার্কেট না থাকলে তো আসলে টার্গেট মার্কেটের কোনো প্রশ্নই আসে না। সো মার্কেট জিনিসটা আসলে কি? সো আমরা হয়তো অনেকে অনেক রকম ভাবে মার্কেটকে ডিফাইন করতে চাই বা জানতে চাই বা জানি আমরা। এক একজন এক এক রকম ভাবে বিজনেস স্কুলে মার্কেটকে দেখেছি বা শিখেছি, বা আমাদের কলেজে, ইউনিভার্সিটিতে, আমাদের স্কুলে মার্কেটকে এক এক রকম ভাবে দেখেছি। তবে আজকের এই পুরো ডিসকাশনে আমার সাথে থাকার জন্য আমরা যাতে সবাই সেম পেজে থাকতে পারি, আমরা মার্কেটের ডেফিনেশনটাকে একদম ন্যারো স্কোপ করে নিয়ে আসি যাতে আমরা সবাই সেম পেজে থাকতে পারি। একটু যদি আমরা খোলামেলাভাবে চিন্তা করি, আমরা যদি একটু খোলামেলাভাবে দেখার চেষ্টা করি, মার্কেট নিয়ে যখন আমরা কথা বলি, মার্কেট আসলে কি? খুব গভীরে গেলে মার্কেট হচ্ছে কিছু মানুষ। মানুষ ছাড়া কিন্তু আসলে মার্কেট নাই। মানুষ ছাড়া যেমন বিজনেস নাই, মানুষ ছাড়া মার্কেট নাই। সো মার্কেট বেসিক্যালি কালেকশন অফ হিউম্যান বিইং। আপনি এটাকে এরপরে যেভাবে ডিসক্রাইব করেন, মার্কেটের মূল ফাউন্ডেশনটা হচ্ছে হিউম্যান বিইং, মানুষ। সো যেহেতু মানুষ, হিউম্যান বিইং হচ্ছে পৃথিবীর অন্যতম একটা কমপ্লেক্স ক্রিয়েচার বা এনিম্যাল। কারণ বলতে হয় আমাদের বডি আছে, মাইন্ড আছে এবং সোল আছে। সো আমরা কিভাবে চিন্তা করি, আমাদের চিন্তা ভাবনাগুলো খুব প্রেডিক্টেবল না। আপনি কিন্তু মানুষকে খুব সহজে প্রেডিক্ট করতে পারবেন না। মানুষকে বোঝা খুব ডিফিকাল্ট, মানুষকে জানা খুব ডিফিকাল্ট। সো দ্যাটস ওয়াই যখন আমরা মার্কেট নিয়ে কাজ করছি, আপনাকে বুঝতে হবে আপনার কিছু হিউম্যান বিইংকে নিয়ে কাজ করছেন, মানুষকে নিয়ে কাজ করছেন। সো মার্কেট নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথম যে আন্ডারস্ট্যান্ডিংটা সবার সেম পেজে থাকা উচিত, সবাইকে বিশ্বাস করা উচিত, সেটা হচ্ছে মানুষকে বুঝতে হবে। এই বোঝার বিষয়টাকে আমরা ডিফাইন করি আসলে এমপ্যাথি দিয়ে। সবসময় এমপ্যাথেটিক হইতে হবে যদি আপনি মার্কেট নিয়ে কাজ করতে চান, মার্কেটকে বুঝতে চান। সো আমরা এখন যেটা করব, আমরা মার্কেট সেগমেন্টেশন করব, দেন আমরা সেগমেন্ট থেকে টার্গেট মার্কেটিং করব বা মার্কেটকে টার্গেট করব।
সো মার্কেট সেগমেন্টেশন মানে হচ্ছে আমি কালেকশন অফ হিউম্যান বিইংকে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করব। তার মানে আপনি অনেকগুলো মানুষকে অনেকগুলো দলে ভাগ করবেন। সো এই টার্গেট মার্কেটিং এর বুকিশ ভাষায় একটা স্ট্র্যাটেজি আছে বা স্ট্র্যাটেজি বলে বা একটা প্ল্যান আছে, সেটাকে বলা হয় সেগমেন্টেশন টার্গেটিং পজিশনিং, STP। আপনারা যারা কটলারের মার্কেট রিসার্চ বইটা পড়েছেন বা কটলারের বেসিক্যালি মার্কেটিং ম্যানেজমেন্ট প্রিন্সিপালস অফ মার্কেটিং পড়েছেন, সেখানে দেখবেন এই STP অ্যানালাইসিস নিয়ে অনেক কথাবার্তা হয়, সেগমেন্টেশন টার্গেটিং অ্যান্ড পজিশনিং। আমরা যারা মার্কেটিং এ পড়েছি আমরাও এই ফিলোসফি বা এই থিওরিটা পড়ে এসেছি। সো আজকের আলোচনাটা বেসিক্যালি ওইটার মতোই, বাট আমি হচ্ছে বুকিশ আলোচনাতে যাব না, আমি মোর প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে এখনকার সময় স্টার্ট আপ সিনারিওতে আলোচনা হয়, এখনকার সময় যারা স্টার্ট আপ নিয়ে কাজ করে, নতুন বিজনেস নিয়ে কাজ করে, তারা যে কনভিনিয়েন্ট ওয়েতে মার্কেটিংটাকে বোঝে, সেগমেন্টেশনটাকে বোঝে, টার্গেটিংটাকে বোঝে, পজিশনিংটাকে বোঝে, সেই ডিসকাশনগুলো আজকে আমি করার চেষ্টা করব। সো ওকে ফাইন, তাহলে আমাদের শুরুর কথা ছিল আমরা মার্কেটকে সেগমেন্ট করব, তাই তো? তো আমরা এটাকে একটু অন্যভাবে দেখি। ধরেন একটা জন্মদিনের যদি কোনো অনুষ্ঠান হয়, জন্মদিনের একটা কেক থাকে, সো একটা ডেকোরেটিভ পেস্ট্রি কেক থাকে। সো কেকটা আসার পরে আমরা কি করি, জন্মদিনের উইশটা করার পর কেকটাকে আমরা কয়েকটা টুকরায় ভাগ করি, পিস করি। সো ধরে নেন আমাদের এই পিসিং করার ক্ষেত্রে আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি, এখানে কি ঘটনাগুলো ঘটে। একটা কেক থাকে, একটা পেস্ট্রি কেক বড় হতে পারে, ছোট হতে পারে। সো বড় হলে একরকম ভাবে আমরা পিস করি, ছোট হলে আরেক রকম ভাবে পিস করি। কতজন মানুষ এই কেকটা খাবে সেটার উপর ডিপেন্ড করে যে এখানে কতগুলো পিস হবে। তার উপর ওখানে যদি যারা হোস্ট, মানে যার জন্মদিন, যার জন্য কেক এনেছেন বা যে কেকটা স্পন্সর করেছে, সে হয়তো কেকের একটা স্পেশাল পার্ট খেতে পছন্দ করে, আইদার সে মিডল অংশটা খেতে পছন্দ করে, সাইডটা খেতে পছন্দ করতে পারে। আবার অনেকে আছে কেকের উপর যে টপিংস গুলো থাকে, চেরিটা দেওয়া থাকে, আঙুরটা দেওয়া থাকে, সেটা সে খেতে পছন্দ করে। সো আমরা কিন্তু অনেক কিছু কনসিডারেশনে নেই কেকটাকে পিস করার সময়। দেন হচ্ছে আমরা কি করি, কেকটাকে পিস করা শুরু করি। সিম্পল, আপনি এখন যদি এখানে আসেন, আমরা যখন মার্কেট সেগমেন্টেশন করব, মানে আমার কাছে গ্রুপ অফ পিপল আছে, একটা বড় মার্কেট আছে, এই মার্কেটটাকে আমি অনেকগুলো সেগমেন্ট মানে পিসে ভাগ করব, অংশে ভাগ করব, তখন বাই ডিফল্ট চলে আসবে আমি আসলে ভাগটা কিসের উপর বেস করে করব। এখানে চারটা বিষয় আমরা সাধারণত মাথায় রাখি। কিভাবে রাখি? সো বিষয়গুলো খুব কঠিন বা অনেকের কাছে সহজ হতে পারে, তো আমি বিষয়গুলোতে যাওয়ার আগে আমরা আবার ওই মূল আলোচনায় যাই। মার্কেট মানে কি? মানুষ। সো দেখেন, আপনি যদি মানুষ নিয়ে কথা বলেন, প্রথমে যে প্রশ্নটা আমরা করি, মানুষগুলো কোথায় থাকে, অবস্থান, জিওগ্রাফিক লোকেশনটা কি। সো মানুষ নিয়ে কথা বললে প্রথমে যেটা আসে, মানুষগুলোর অবস্থান কই, তারা কোথায় থাকে। সো জিওগ্রাফি একটা ফাউন্ডেশন সেগমেন্ট করার, মানে একটা বেসিস সেগমেন্ট করার, সেটাকে আমরা বলি হচ্ছে জিওগ্রাফিক সেগমেন্টেশন। আমরা জিওগ্রাফি ধরে একটা মার্কেটকে ভাগ করে ফেলতে পারি। যেমন পুরো বাংলাদেশকে সাউদার্ন মার্কেট এবং নর্দার্ন মার্কেটে ভাগ করে ফেলা সম্ভব। ধরেন ঢাকার উপর থেকে পুরো অংশটা যতগুলো জেলা আছে এটা হচ্ছে নর্দার্ন, ঢাকার নিচে যতগুলো জেলা আছে এগুলোকে যদি আমরা সাউদার্নে ভাগ করি, তাহলে পুরো বাংলাদেশকে দুইটা মার্কেটে ভাগ করা সম্ভব। আবার ঢাকাকেও কিন্তু দুইটা মার্কেটে ভাগ করে ফেলা সম্ভব যদি শুধু আমি জিওগ্রাফি ভিত্তিতে ভাগ করি, নর্থ ঢাকা, সাউথ ঢাকা। আবার নর্থ ঢাকাকে অনেকগুলো জিওগ্রাফিক সেগমেন্টে ভাগ করা সম্ভব, যে এটার মধ্যে কতগুলো সংসদের আসন আছে, কতগুলো পার্লামেন্টের আসন আছে সেটা দিয়ে করা যায়, কতগুলো পাড়া আছে, কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো থানা আছে। সো দেখেন, এগুলো কিন্তু সবই জিওগ্রাফি। সো মানুষকে ভাগ করার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মানুষগুলো কোথায় থাকে, আমরা কিভাবে তাদেরকে জিওগ্রাফিক কোনো বেঞ্চমার্কের উপর বেস করে তাদেরকে ভাগ করতে পারি কিনা। সো একটা ওয়ে হইতে পারে মার্কেটকে ভাগ করা হচ্ছে জিওগ্রাফিক সেগমেন্টেশন। জিওগ্রাফিক সেগমেন্টেশন ধরেন আপনি করে ফেললেন, এরপরে কি হবে? ধরেন আপনি একটা জিওগ্রাফিক সেগমেন্টেশন করে ফেলছেন, আপনি ঢাকা নর্থে থাকেন। এরপরে আপনার প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসবে? মানুষগুলো কারা? ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। আপনি জানতে চাবেন এই মানুষগুলোর মধ্যে কে ফিমেল কতজন, মেল কতজন। ফিমেল হলে তাদের বয়স কত, মেল হলে তাদের বয়স কত। আপনি জানতে চাবেন এদের ইনকাম রেঞ্জ কেমন, কে কত টাকা ইনকাম করে, এদের চুলের রং কি, নাকি ওদের আমার মতো মাথায় চুল নাই, ওদের কি দাড়ি আছে না দাড়ি নাই, কেউ কি চশমা পরে বা চশমা পরে না, ওরা কি শার্ট পরতে পছন্দ করে না টি শার্ট পরতে পছন্দ করে। সো এটা হচ্ছে মানুষকে আমরা তখন জানতেছি যে ওরা কেমন। এই জানার বিষয়গুলো, যেগুলো বাহ্যিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো মেজার করা যায়, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস। সো এটা দিয়ে আমরা মার্কেটটাকে ভাগ করতে পারি, যে ডেমোগ্রাফিক ভ্যারিয়েবলস বা ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। আপনি ডেমোগ্রাফি তো ভাগ করে ফেললেন। ধরেন একটা মানুষ আমার মতো ধরে চিন্তা করেন, চশমা পরে দাঁড়িয়ে আছে, আমার মতো দেখতে দুজন মানুষের চিন্তা ভাবনা কিন্তু একরকম হবে না। ধরেন আমি মনে মনে একরকম ভাবে চিন্তা করি, আমার মতো দেখতে চশমা পরে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা কিন্তু হয়তো মনে মনে আরেক রকম ভাবে চিন্তা করতে পারে, তার পছন্দ একরকম হইতে পারে, তার বিশ্বাস আরেক রকম হইতে পারে। আমাদের মাথার ভিতরে যে বিষয়গুলো থাকে, যেগুলো আমরা চোখে দেখতে পারি না, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে সাইকোগ্রাফিক, যে তারা কি চিন্তা করে, ওয়াই, কেন চিন্তা করে, বা কেন প্রোডাক্টটা কেনে।
ধরেন আমি চশমাটা কেন কিনি, এটা হচ্ছে আমার সাইকোগ্রাফিক সেগমেন্টেশন বা সাইকোগ্রাফিক ভ্যারিয়েবলস এর কারণে আমি কিনি। ধরেন আমি একটু মোটা চশমা পছন্দ করি, তাহলে একটু জ্ঞানী জ্ঞানী লাগে। আবার আমি ছোটবেলায় হয়তো রিমলেস চশমা পড়তে পছন্দ করতাম, তখন আমি হয়তো আহ, ওই টিনেজ বয়সে যেটা থাকে, সিনেমা দেখা নাটক দেখে নায়কদের সবসময় রিমলেস চশমা পড়তে দেখছি, তো সেটা আমাকে, তখন আমি ওদের মতো হইতে চাইতাম, তখন আমাকে ওই সাইকোগ্রাফিটা ইনফ্লুয়েন্স করতো রিমলেস চশমা পরার জন্য। সো আমার মাথার ভিতরে কি ঘটতেছে সেই জিনিসগুলোর উপর বেস করে যখন আপনি মার্কেটকে ভাগ করবেন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সাইকোগ্রাফিক সেগমেন্টেশন। এরপরে আরেকটা ওয়েতে করা যায়, সেটা কি, আমার মাথার ভেতরে ছাড়াও আমি যেই কাজগুলো বাহ্যিকভাবে করি, আমার অ্যাকশন, বিহেভিয়ার, সেটার উপর বেস করেও কিন্তু মার্কেটকে ভাগ করা যায়, যেটাকে আমরা বলি বিহেভিয়ারাল সেগমেন্টেশন। ফর এক্সাম্পল, আমি কথা বলার সময় হাত নাড়াই, এটা আমার বিহেভিয়ার, আমার মাথার ভিতরে যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমার সাইকোগ্রাফি। তো বিহেভিয়ারটা কেমন, ধরেন কেউ হচ্ছে কোক গ্লাসে নিয়ে খেতে পছন্দ করে, এর জন্য ফাউন্টেন আছে, গ্লাস কোক আছে। কেউ হচ্ছে কোকটা ওই আপনার গ্লাসে না খেয়ে প্লাস্টিকের প্যাট বোতলে খেতে পছন্দ করে, কেউ বড় বোতলে খেতে পছন্দ করে, কেউ ছোট বোতলে খেতে পছন্দ করে, কেউ গাড়িতে উঠলেই কোক খেতে পছন্দ করে, কেউ কাচ্চি বিরিয়ানি খাওয়ার পরে কোক খেতে পছন্দ করে, আবার কেউ হয়তো আজ সকালবেলা খালি পেটে কোক খেতে পছন্দ করে। এই যে আমার অ্যাকশন, আমি কিভাবে প্রোডাক্টটা কনজিউম করি, কিভাবে প্রোডাক্টটাকে লাইক করি, কিভাবে প্রোডাক্টটাকে ব্যবহার করি, এই যে আমার বাহ্যিক যে অ্যাকশনগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে বিহেভিয়ারাল ভ্যারিয়েবল। সো আমি বিহেভিয়ারাল ভ্যারিয়েবলস উপর বেস করে মার্কেটকে সেগমেন্ট করতে পারি, তখন সেটাকে বলা হয় হচ্ছে বিহেভিয়ারাল সেগমেন্টেশন। সো আমরা চারটা জিনিস কিন্তু এতক্ষণে জানলাম। একটা হচ্ছে জিওগ্রাফিক সেগমেন্টেশন, মানুষরা কোথায় থাকে। দ্বিতীয়টা আমরা জানলাম হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, সেটা হচ্ছে মানুষগুলো দেখতে কেমন। তৃতীয়টা আমরা জানলাম হচ্ছে সাইকোগ্রাফিক সেগমেন্টেশন, মানুষগুলো মনে মনে কি চিন্তা করে। এবং চতুর্থটা আমরা জানলাম হচ্ছে বিহেভিয়ারাল সেগমেন্টেশন, যে মানুষগুলো আসলে কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে অ্যাকশন করে, কিভাবে স্টেপস নেয়, কিভাবে হাত পা নাড়ানাড়ি করে, বাহ্যিক যে রিয়াকশন গুলো আছে সেগুলো। সো আমরা যখন মার্কেটকে ভাগ করব, আমাদের মার্কেটকে ভাগ করার বেসিস হওয়া উচিত এই চারটা জিনিস, অথবা এই চারটা জিনিসের কম্বিনেশন। আপনি চাইলে একই সাথে সাইকোগ্রাফিক এবং বিহেভিয়ারাল দুইটা ভেরিয়েবল ইউজ করেও কিন্তু মার্কেটকে ভাগ করতে পারেন। আপনি চাইলে ডেমোগ্রাফিক, সাইকোগ্রাফিক, বিহেভিয়ারাল এই তিনটাকে বেস করেও ভাগ করতে পারেন। এবং আপনি আরো কমপ্লেক্স কম্বিনেশনও যেতে পারেন। আপনি চাইলে এই চারটা ভেরিয়েবলসকে কম্বাইন করেও কিন্তু আপনি একটা গ্রুপ অফ পিপল, যাকে আমরা বলতেছি মার্কেট, তাদেরকে আপনি অনেকগুলো সেগমেন্টে ভাগ করতে পারেন। এটা হয়ে গেল সেগমেন্টেশন। আমি কি করলাম, গ্রুপ অফ পিপলকে, যাদেরকে আমরা বলতেছি মার্কেট, যারা আমার প্রোডাক্টটা কনজিউম করবে, তাদেরকে আমি অনেকগুলো সেগমেন্টে ভাগ করলাম। এই যে ভাগ করে ফেললাম, এই প্রত্যেকটা সেগমেন্টকে কি বলতেছি আমরা, পার্সোনা। কেন বলতেছি, আচ্ছা ধরেন একটা এক্সাম্পল দিই। আমরা যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মুভিটা, সিরিজটা দেখেছি, মুভিটা, সেখানে জনি ডেপ উনি একটা ক্যারেক্টার প্লে করে, সেই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো। সো আপনি চিন্তা করেন, ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে দেখলে আপনার কি মনে হয়? উনি একটা পার্সোনা, একটা ক্যারেক্টার, ওনাকে দেখলে আপনার কি মনে হয়? প্রথমে যদি আপনি ডেমোগ্রাফিক এটা চিন্তা করেন, একটা মেইল, অবশ্যই একটা মেইল, একজন ইউরোপিয়ান, ওনার হাইট ভালো, উনি চোখে, তারপরে হচ্ছে ওনার চুলগুলো কোকড়া, উনি স্লিম বডির অধিকারী, এগুলো হচ্ছে তার ডেমোগ্রাফিক ক্যারেক্টার। ওয়েটটা যদি আমরা বলতে পারি যে মোটামুটি তার ওয়েট কত কেজি, 80, 85, 90 কেজির মতো হবে। তার চুলের রং কালো, তার চোখের মনির রং কি, সব বাহ্যিক যে ক্যারেক্টারিস্টিক্স গুলো। আপনি তাকে জিওগ্রাফিক ওয়েতেও ভাগ করতে পারেন, যে তাকে কিন্তু নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার যে সি যে এরিয়াটা আছে সেখানে দেখা যায় না। সে কিন্তু বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রুটটা ছিল, সেই রুটটার মধ্যেই হচ্ছে সে ক্যাপ্টেনগিরি করে বেড়াইতো। তাহলে তাকে দেখা যাবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি, তাকে দেখা যাবে হচ্ছে সাউথ আমেরিকার কাছাকাছি, তাকে দেখা যাবে হচ্ছে নর্থ আমেরিকার কাছাকাছি, দেখা গেলেও যেতে পারে। তো তার জিওগ্রাফিক ডিসপারশন হচ্ছে এই জাতীয় মানুষগুলোর কিন্তু এইটার মধ্যে। সাইকোগ্রাফি যদি চিন্তা করেন, সে সবসময় কি চিন্তা করে, সে সবসময় একটা জাহাজের ক্যাপ্টেন হওয়ার কথা চিন্তা করে। সে চিন্তা করে সে সবসময় একটা জাহাজের ক্যাপ্টেন হবে, যেই ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন হয়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াবে, আরো নতুন নতুন করে ধন সম্পদ আহরণ করবে। তার কিন্তু বিয়ে করার শখ নাই, কারণ আপনি যদি মুভিগুলোতে দেখেন, সে কিন্তু প্রেমিক ঠিক না, তার প্রেম খুব বেশি একটা টানে না, সে চিল লাইফ লিড করতে পছন্দ করে। সো তার বিয়ে করার কোনো টেন্ডেন্সি তার মধ্যে নাই। আবার যদি তার বিহেভিয়ারটা দেখেন, সে কি করে, সে হাঁটার সময় হচ্ছে একটু রিদমে হাঁটে, সে সোজাভাবে হাঁটতে পারে না। সে যখন হচ্ছে কথা বলে, খুব হিউমারিস্টিক ওয়েতে কথা বলে, তার কথার মধ্যে খুব ফান থাকে। সে কোনো সিরিয়াস মোমেন্টে কি করে, খুব একটা ফানি কাজ করে ফেলে, সে একটা হিউমারিস্টিক একটা ব্যাপার ঘটায় ফেলে সে। আবার সে মাঝে মাঝে খুব ভারী ভারী কথা বলে, ফিলোসফিক্যাল কথা বলে, মানে যেটা হচ্ছে এক্সপেক্টেড না। সে একাধারে একজন জ্ঞানী ব্যক্তি, একাধারে হচ্ছেন একজন সার্কাস্টিক ব্যক্তি, খুব সাধারণ ব্যক্তি। সো এই যে পুরো বিষয়টা আমি গল্পে গল্পে বলে ফেললাম, এইটা হচ্ছে একজন
জাহাজের ক্যাপ্টেন, জ্যাক স্প্যারোর মতো একজন ক্যাপ্টেন, তার পার্সোনা। এখন সব জাহাজের ক্যাপ্টেন কি এরকম হয়? অবশ্যই হয় না, তাই না? জাহাজের ক্যাপ্টেনকেও কিন্তু আপনি অনেকগুলো পার্সোনাতে ভাগ করতে পারবেন, কিন্তু আপনি যদি শুধু একটা স্পেসিফিক পার্সোনা চিন্তা করেন, তখন আপনি কিন্তু জ্যাক স্প্যারো যদি বলেন, তখন কিন্তু আমার মাথায় চলে আসে, আচ্ছা এরকম 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 একটা ব্যাপার হবে, আমি কিন্তু পুরো সেগমেন্টটাকে বুঝে ফেলবো যে অবশ্যই সে পাইরেট জাহাজের ক্যাপ্টেন, আদারওয়াইজ তো সে জ্যাক স্প্যারো হইতো না, সে একটা হচ্ছে ব্রিটিশ রয়্যাল নেভির একজন ক্যাপ্টেন হইতো। তো জ্যাক স্প্যারো মানে সে একটা পাইরেট জাহাজের ক্যাপ্টেন। এই যে পার্সোনাল গল্পটা বললাম, আমি যে এত সহজভাবে বললাম, আপনিও যখন মার্কেটটাকে সেগমেন্ট করবেন, আপনি যদি আমাকে এসে বলেন যে ভাই আমার মার্কেট সেগমেন্টটা হচ্ছে বয়স হচ্ছে এত থেকে এত, এরা হচ্ছে ছেলে, এদের চুল কোকড়া, চশমা পরে, বিজনেস স্কুলে গ্রাজুয়েট, ব্যাংকে চাকরি করে, আমি কিন্তু র্যান্ডম অনেক কিছু চিন্তা করব, আমি কোনোভাবেই মার্কেট সেগমেন্টটাকে বুঝতে পারবো না। ইভেন আপনার টিমে যারা আছে, যারা আপনার সাথে কাজ করে, সেও কিন্তু হুট করে আপনার মার্কেট সেগমেন্টটাকে বুঝতে পারবে না। কিন্তু আপনি যদি একটা পার্সোনা দিয়ে তাদেরকে ডিফাইন করে দেন যে আচ্ছা আমার মার্কেটটা হচ্ছে জ্যাক স্প্যারোর মতো যারা, তাদেরকে আমি টার্গেট করে প্রোডাক্ট বিক্রি করতেছি, আমি এদেরকে নিয়ে কাজ করতে চাই। সো তখন হচ্ছে কি মার্কেটের সেগমেন্টেশনটা বোঝা আমাদের জন্য সবার খুব সহজ হয়ে যায়। সো আমরা কি করি, মার্কেটটাকে সেগমেন্ট করার পরে এরকম অনেকগুলো পার্সোনাতে ভাগ করে ফেলি, এবং এই পার্সোনাগুলো আমরা কি করব, আমার চোখের সামনে একটা হোয়াইট বোর্ড লাগাবো, সেই হোয়াইট বোর্ডে হচ্ছে এই পার্সোনাগুলোর ছবি বা নাম বা ডুডল করে এই ছবিগুলোকে সবসময় লাগায় রাখতে হবে, তাইলে আপনি চোখের সামনে দেখবেন আপনার মার্কেট সেগমেন্টটা কেমন। সো আমরা মার্কেটটাকে কি করলাম, সেগমেন্ট করলাম। এখন আসলো সেগমেন্ট করলাম, আমার তো এখন বুঝতে হবে যে আমার 4টা সেগমেন্ট করছি বা 6টা সেগমেন্ট করছি, আমার সামনে 6টা পার্সোনা আছে, আমি কি সবাইকে প্রোডাক্ট বিক্রি করব, সবার কাছে কি আমার প্রোডাক্টটাকে নিয়ে যাব? না, ডেফিনেটলি যাব না। আমরা তখন কি করতে চাই, আমরা তখন এখান থেকে টার্গেট করতে চাই যে কাকে আমি আমার প্রোডাক্টটা সেল করব। এখন এই টার্গেটিং এর বিষয়টা আসলে কিভাবে করবেন, এই পর্যন্ত এসে আপনি কিভাবে বুঝবেন যে আপনার প্রোডাক্টটা কাকে টার্গেট করা উচিত? এইখানে এসে আপনাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আপনাকে মার্কেট রিসার্চে নামতে হবে। না, এটার মানে এই না যে এই স্টেপেই মার্কেট রিসার্চ করতে হবে, আর কখনো করা যাবে না। আপনি কিন্তু মার্কেট সেগমেন্টেশন শুরু করার আগেও মার্কেট রিসার্চ করতে পারেন। আপনারা যারা কালকে আমার সেশনটাতে ছিলেন, ওখান থেকে যদি বুঝে থাকেন, তাহলে আপনি কিভাবে মার্কেট সেগমেন্ট করবেন এটার একটা হাইপোথিসিস দাঁড় করে আপনি কিন্তু প্রথমে একটা রিসার্চ করে নিয়ে তারপর মার্কেট সেগমেন্ট করতে পারেন, র্যান্ডম না করে। দেন মার্কেট সেগমেন্ট করার পর এখন আপনাকে ডিসাইড করতে হবে যে কোন সেগমেন্টটাকে আপনি টার্গেট করবেন। কিন্তু কিভাবে ডিসাইড করবেন, আপনি তো এই সেগমেন্টের কাউকে ঠিক মতো এত ডিটেইলে জানেন না। দ্যাটস ওয়াই এখানে মার্কেট সেগমেন্টেশনের পরে, টার্গেটিং এর আগে মার্কেট রিসার্চ করাটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনি মার্কেট রিসার্চ করে কি করবেন, ওই যে বললাম এরা হচ্ছে সবাই হিউম্যান বিইং, আমাকে জানতে হবে এরা আসলে কি কি জব পারফর্ম করে। জব মানে হচ্ছে তাদের ইমোশনাল জব কি, তাদের ফাংশনাল জব কি, তাদের সোশ্যাল জব কি, এবং এই জবটা পারফর্ম করতে গিয়ে তারা কি কি ধরনের পেইনের সম্মুখীন হয় এবং কি কি ধরনের গেইন তারা এক্সপেক্ট করে। আমি একটা এক্সাম্পল দিলে বুঝে যাবেন। ধরেন আমরা যারা অফিস করি, অফিসের পরে বাসায় আসা যাওয়া করার জন্য আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, অথবা ধরেন অফিস থেকে কোনো মিটিং এ যাওয়ার জন্য অনেককে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়। তো সাধারণত আমরা কি করতাম, বা তখন আমরা যেটা করতাম, বের হতাম, বের হয়ে রাস্তায় আমাকে যেটা সিএনজি বলি, সিএনজি ট্যাক্সির জন্য ওয়েট করতাম, হাত নাড়তাম, অথবা কোনো একটা স্ট্যান্ডে যাইতাম, গিয়ে সিএনজি ওয়ালাকে বোঝানোর চেষ্টা করতাম আমরা কোথায় যেতে চাই, উনি একেবারে এক্সাক্ট লোকেশনটা নিত আপনার কাছ থেকে। মুগদা বললে হইতো না, মুগদা কোন কোন পাড়ায় যাবেন, ওটা কি মসজিদের আগে না মসজিদের পরে, কতটুকু ভিতরে যাবেন, অনেক ডিটেইল করে তারা বুঝাইতে হইতো। বোঝানোর পর সে আকাশের দিকে তাকাইতো, তাকায় হচ্ছে সে একটা ভাড়া বলতো, অবশ্যই 200 টাকার বেশি হবে কারণ 200 টাকা বেঞ্চমার্ক। সে ধরেন 300 350 থেকে শুরু করতো, ডিপেন্ডিং অন কোন সিচুয়েশনে আপনি ট্যাক্সিটা সিএনজি তাকে ডাকতেছেন, উঠতে যাচ্ছেন। সো সে ভাড়া বলতো, তারপরে আপনি মন খারাপ করে এটাকে বার্গেইন করতেন, বার্গেন করে নামাইতেন, কখনো পারতেন কখনো পারতেন না, ওয়েট করতে হইতো আপনাকে রাস্তায়, একটা সিএনজি চলে গেলে আরেকটা সিএনজির জন্য। হঠাৎ করে বৃষ্টি নামলে ভিজে যাইতেন, রোদ থাকলে ঘেমে যাইতেন, তারপরে আশেপাশে লোকজন হাঁটাহাঁটি করে ধাক্কাধাক্কি করতেছে একটা। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জব, এবং পেইন গুলো দেখেন। আপনাকে বার্গেনিং করতে হচ্ছে সিএনজি ওয়ালার সাথে, আপনি জানেন না আপনি বের হলে সিএনজি পাবেন কিনা, আপনাকে অ্যাড্রেসটা বুঝায় বলতে হচ্ছে, এবং সিএনজি পাওয়ার জন্য আপনাকে অফিসের থেকে একটু সময় হাতে নিয়ে বের হতে হয়, অথবা অফিসে যাওয়ার জন্য একটু হাতে সময় নিয়ে ঘর থেকে বেরোতে হয়। কোনো মিটিং থাকলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে অফিস থেকে বেরোতে হয়। এগুলো হচ্ছে সব পেইন। এই পেইন গুলো আমরা সবাই ফেস করি। দেন গেইনটা কি, আমি এক্সপেক্ট করি কি, আমি এক্সপেক্ট করি সিএনজিতে যদি একটা এসি থাকতো, আমি যাতে না ঘেমে একটা অফিসে যেতে পারতাম, মিটিং এ গিয়ে যাতে আমার খুব আরাম করে আমি একটা মিটিং এ যেতে পারতাম। সিএনজির মধ্যে যদি খুব সুন্দর একটা পরিবেশ থাকতো, যে ময়লা টয়লা থাকবে না, খুব ফ্রেশ। সিএনজির মধ্যে যদি গান শোনার ব্যবস্থা থাকতো, তারপর হচ্ছে আমি অফিসে বসেই সিএনজিটাকে যদি আমি বুকিং করে ফেলতে পারতাম, আমার এত কথা বলতে হতো না। সিএনজি থেকে নামার পরে যাতে আমার হচ্ছে ভাঙতি টাকার জন্য পেইন খাইতে হতো না, আমি যাতে খুব সহজে পেমেন্টটা করে ফেলতে পারতাম। এগুলো হচ্ছে আমি গেইন এক্সপেক্ট করি। সো আমি যদি একজন
কাস্টমার হই, আমি যদি একটা কাস্টমারের পার্সোনা হই, তাহলে আপনাকে রিসার্চ করে আগে আমাকে বুঝতে হবে আমার পেইন গুলা কি, আমার গেইন গুলা কি, এবং আমি কি কি জব পারফর্ম করি। সো এটা বুঝতে গেলে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চটা আপনি কিভাবে করবেন? ওই যে গতকালকে আমরা যে আলোচনাগুলো করছিলাম, আপনি ইন্টারভিউ করতে পারেন, আপনি ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারেন, আপনি হচ্ছে অবজারভেশন করতে পারেন। আমি যে কথাগুলো বললাম এটা হচ্ছে আমার অবজারভেশন স্কিল থেকে বলতেছি, আমি তো কাউকে ইন্টারভিউ করিনি, আমি দেখছি। সো এখান থেকে আপনি কি করলেন, আপনার পার্সোনার বা ক্লায়েন্টের একটা কাস্টমার প্রোফাইল তৈরি করলেন। আপনাকে প্রত্যেকটা পার্সোনার জন্য এরকম সিঙ্গেল সিঙ্গেল করে কাস্টমার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আপনি এই রিসার্চটা করে এই প্রোফাইলটা আপনি আপনার হোয়াইট বোর্ডে লাগায় রাখবেন। আপনি দেখলেন কাস্টমার প্রোফাইলটা কি। এখন আসেন, আমরা ধরে নিচ্ছি যে আপনার কাছে অলরেডি একটা প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটা আপনি মার্কেটে বিক্রি করতে চান, এর জন্যই তো এত কষ্ট করতেছেন, টার্গেট মার্কেট বানাচ্ছেন, খুঁজতেছেন। সো এখন আপনি আপনার প্রোডাক্টটার দিকে তাকান যে এই প্রোডাক্টটার মধ্যে কি কি আছে, এই প্রোডাক্টটার মধ্যে কি কি পেইন রিলিভার আছে। এই যে আপনি জানলেন যে আমার যে পেইনগুলো আছে সেই পেইনগুলোকে রিলিভ করার মতো ফিচার এবং বেনিফিট আপনার প্রোডাক্টে আছে কিনা। ফর এক্সাম্পল, আমার পেইন হচ্ছে আমি রাস্তায় দাঁড়ায় সিএনজি ডাকতে চাই না। সো আপনি দেখলেন আপনার প্রোডাক্টটা ধরেন যদি উবার হয়, সো উবারে কিন্তু রাস্তায় দাঁড়ায় কোনো সময় ট্যাক্সি ডাকতে হয় না বা ক্যাব ডাকতে হয় না। আপনি অফিসে বসে বাসায় বসেই ক্যাব কল করে আপনি অন্যান্য কাজ করতে পারেন, ও ক্যাব চলে আসলে তারপর আপনি বাসা থেকে নামবেন। তার মানে এখানে একটা পেইন রিলিভার চলে আসলো যে না। তারপর দেখেন, আমাকে উবার ইউজ করলে আমাকে নেমে ভাঙতি টাকা দেওয়ার জন্য প্যারা খাইতে হয় না, কারণ আমি ডিজিটালি পেমেন্টটা করতে পারি। সো এখানে একটা পেইন রিলিভার আছে। সো পেইন রিলিভার ম্যাচ করে যাচ্ছে। এরকম করে আপনাকে ম্যাচ করতে হবে যে আপনার প্রোডাক্টের মধ্যে কি কি ফিচার আছে যেগুলো হচ্ছে আপনার কাস্টমার বেস বা কাস্টমার প্রোফাইল বা পার্সোনার পেইন গুলাকে রিলিভ করতে পারে। যত বেশি ম্যাচ করবে তত বেশি হচ্ছে অ্যালাইনমেন্ট হবে। দেন আপনি চিন্তা করবেন, ওকে ফাইন, পেইন রিলিভার তো হলো, শুধু পেইন রিলিভার দিলেই কি আপনার প্রোডাক্ট চলবে? না, চলবে না। আমার কিন্তু ওই যে আরেকটা জিনিস আপনারা বের করছেন, আমি কাস্টমার হিসাবে কি কি গেইন চাই। সো আপনার প্রোডাক্টের মধ্যে কিছু গেইন ক্রিয়েটর থাকতে হবে যেগুলো আমাকে এক্সট্রা দিবে, যেটা উবারে আছে। উবারে উঠলে সব ড্রাইভার বা যারা উবার চালান তারা খুব সার সার করে কথা বলে, যেটা সিএনজি ড্রাইভাররা বলে মামা। সো এটা একটা গেইন ক্রিয়েটর। আমি হয়তো এক্সপেক্ট করি যে আমি খুব সম্মান পাবো, আমি যত ছোট চাকরি করি, আমি টাকা দিয়ে উবারে উঠতেছি। সো উবারে উঠলে আমাকে একটু সম্মান করবে, স্যার বলবে, গেটটা খুলে দিবে। ওঠার পরে জিজ্ঞেস করবে, স্যার এসিটাকে বাড়ায় দিব আর একটু ঠান্ডা করে দিব। জিজ্ঞেস করবে, স্যার রেডিওটাকে ওপেন করব, আপনি কোন রেডিও চ্যানেলটা শুনতে চান। এগুলো হচ্ছে সব গেইন ক্রিয়েটর। সো আপনার প্রোডাক্টের মধ্যে গেইন ক্রিয়েটর আছে, একটা একটা করে ম্যাচ করা শুরু করলেন, দেখলেন হ্যাঁ আরে বা খুব মজা, তো সবগুলো পেইন রিলিভার, পেইনকে অ্যাড্রেস করার মতো আমার পেইন রিলিভার আছে, সবগুলা গেইনকে অ্যাড্রেস করার মতো আমার গেইন ক্রিয়েটর আছে। তারপর মিলে যাচ্ছে। যেই সেগমেন্টটাতে যেই কাস্টমার প্রোফাইল, এটা একেবারে সবগুলাতে আপনার মিলে যাবে। ধরেন 100তে 100 মিলে গেলে তো খুবই ভালো। ধরেন 100তে 100 মিললো না, 100তে 80 মিললো। এরকম করে আপনি তখন র্যাঙ্কিং করবেন যে আপনি যে পার্সোনাগুলোকে ভাগ করছিলেন, কোন পার্সোনার সাথে প্রোডাক্ট মার্কেট ফিটটা সবচেয়ে বেশি হয়েছে। যেটাতে ধরেন 100-র মধ্যে 80 হয়েছে আর যেটার মধ্যে 100-র মধ্যে 60 হয়েছে, আপনি ডেফিনেটলি টার্গেট করবেন কাকে? যার 100-র মধ্যে 80 হয়েছে, সেই পার্সোনাটাকে আপনি টার্গেট করবেন হচ্ছে আপনার নেক্সট স্টেপে কাজ করার জন্য। এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আপনি মার্কেটকে সেগমেন্ট করছেন, সেগমেন্ট করার পরে আপনি একটা রিসার্চ করছেন, রিসার্চ করে আপনি হচ্ছে কাস্টমার প্রোফাইল তৈরি করছেন রিসার্চের মাধ্যমে। আপনি পেইন পয়েন্টসগুলো বের করছেন, গেইনের এক্সপেকটেশনগুলো বের করছেন, এবং ক্লায়েন্ট কি কি কাজ করে জবের লিস্টগুলো বের করছেন, যে ওই কাজটা করতে গেলে ক্লায়েন্টকে স্টেপে স্টেপে কি কি কাজ করতে হয়। দেন আপনি আপনার প্রোডাক্টের সাথে এটাকে অ্যালাইন করার চেষ্টা করছেন এবং করে দেখছেন, এটা সিকোয়েন্সিং করে দেখছেন যে কোন প্রোডাক্ট মার্কেটে আপনি সবচেয়ে বেশি ফিট হচ্ছে। সেটা হচ্ছে আপনার টার্গেট সেগমেন্ট। সেটাকে আমরা বলছি প্রোডাক্ট মার্কেট ফিট। যেখানে আপনার প্রোডাক্ট মার্কেট ফিট হবে সেটাই হওয়া উচিত আপনার টার্গেট সেগমেন্ট, এবং সেই মার্কেটের জন্যই আপনার হচ্ছে নেক্সট স্টেপে যাওয়া উচিত। যে হ্যাঁ ওকে ফাইন, আমি আমার টার্গেট সেগমেন্টটাকে ঠিক করছি, আমি এখানে আমার প্রোডাক্ট মার্কেটটা হাই। সো আমি কি করব, এই টার্গেট মার্কেটের জন্য আমার প্রোডাক্টটাকে লঞ্চ করব। এখন এই পর্যন্ত আসার পরে আপনাকে আরেকটা জিনিস ডিফাইন করতে হবে, যেটা আপনারা দেখবেন এখন খুব কথা হয়। এটা হচ্ছে TAM, টোটাল অ্যাভেলেবল মার্কেট, SAM, সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট, অ্যান্ড দেন SOM, সার্ভিসেবল অবটেনেবল মার্কেট। এটা কি? আপনি প্রোডাক্ট মার্কেট ফিট করে যদি আপনি ব্যাংকের কাছে যান যে ভাই আমাকে টাকা দেন, আমি তো প্রোডাক্ট মার্কেট ডিফাইন করে ফেলছি, সো আপনি যদি আমাকে ইনভেস্ট করেন তাহলে হচ্ছে আমি কি করতে পারবো, আমি বিজনেসটা লঞ্চ করতে পারবো। সাধারণত ব্যাংক তো এসব টাকা দেয় না, ধরে নিচ্ছি ব্যাংক টাকা দেয়, অথবা ধরেন আপনি কোনো ভেঞ্চার ইনভেস্টরের কাছে গেলেন, সো যারা হচ্ছে আসলে স্টার্ট আপে বা নতুন ব্যবসায় টাকা ইনভেস্ট করে। সো ও তখন সবকিছু শুনে বলবো ওকে ফাইন, তুমি তো প্রোডাক্ট মার্কেট ফিট বের করে ফেলছো, বাট ওনারা কিন্তু কোনো কোয়ান্টিফায়াবল ডেটা ছাড়া আপনাকে ইনভেস্ট করবে না। সে তখন আপনাকে প্রশ্ন করবে আপনার TAM কত, মানে টোটাল অ্যাভেলেবল মার্কেটটা কত। মানে হচ্ছে আপনি যদি
আপনি যে টার্গেট মার্কেটটা ধরছেন বা সিলেক্ট করছেন, এই টার্গেট মার্কেটে তো শুধু আপনি নাই, অন্য কম্পিটিটররাও কাজ করছে, এখন নাই অথবা ভবিষ্যতে আসবে। সো ধরে নেন একটা আইডিয়াল সিনারিও, যেই টার্গেট মার্কেটে কোনো কম্পিটিটর কোনোদিন থাকবে না, এরকম একটা আইডিয়াল সিনারিও যদি হয়, তাহলে আপনি এই টার্গেট মার্কেট থেকে কত টাকার রেভিনিউ বা কতজনকে আপনি রিচ করতে পারবেন, সেটা হচ্ছে আপনার টোটাল অ্যাটেনেবল মার্কেট, যেটাকে আমরা অ্যাভেলেবল মার্কেট, সরি, টোটাল অ্যাভেলেবল মার্কেট, যে টোটাল আপনি কত টাকার রেভিনিউ আপনি ওই মার্কেট থেকে জেনারেট করতে পারবেন। সো এটাকে আপনাকে হিসাব করে বলতে হবে যে ওকে ফাইন, আমার এখানে 1000 বিলিয়নের টিএএম এই মার্কেটটা, মানে এখানে আমি যেই টার্গেট মার্কেট ফিটটা আমি বের করছি বা আমার যে প্রোডাক্ট মার্কেট ফিটটা আমি ক্রিয়েট করছি, এইটা এত বড় একটা মার্কেট, এত বড় একটা ইন্ডাস্ট্রি, এইখানে আপনার এত বিলিয়ন ডলার বা এত বিলিয়ন টাকার রেভিনিউ এখানে ঘোরাফেরা করতেছে, এটাকে কেউ সার্ভ করতেছে না, অথবা সার্ভ অলরেডি অনেকেই করতেছে। তখন প্রশ্ন আসবে ওকে ফাইন, আমি তো বুঝলাম এটা অনেক বড় ইন্ডাস্ট্রি, সো এটার মধ্যে পটেনশিয়াল অনেক হাই। সো দ্বিতীয় প্রশ্নটা আসবে যে তাহলে এসএএম কত, সার্ভিসেবল মার্কেট কত। সার্ভিসেবল মার্কেটটা কি, আপনি যত বড় মার্কেট অপরচুনিটি থাক ওই মার্কেটের, আমি যেহেতু বললাম মানুষ নিয়ে কাজ করি, আপনি কখনোই 100% মানুষকে আপনার ফ্যান বানাইতে পারবেন না। ইভেন আপনার তো ফ্যান বানাইতে পারবেনই না, আপনার কম্পিটিটর যারা আছে তারাও কখনো 100% মানুষকে ওই প্রোডাক্ট সেগমেন্টের ফ্যান বানাইতে পারে না। ফর এক্সাম্পল, ধরেন বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্টের এত সমস্যা, এখন খুব ভালো একটা প্রোডাক্ট সলিউশন যদি আমরা বের করে ফেলি, তারপরেও কিছু লোক পায়ে হেঁটে অফিস যাবে, পায়ে হেঁটে অফিস থেকে বাসায় আসবে, তার মানে ওখানে কোনোদিন 100% মার্কেট ক্যাপচার করা সম্ভব না। সো তখন প্রশ্ন আসবে তাহলে সার্ভিসেবল মার্কেটটার সাইজ কত, এসএএম কত, সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট, মানে কতটুকু মানুষকে আসলে সার্ভিসটা দেওয়া সম্ভব। তখন আপনি ওকে আবার বলতে হবে যে হ্যাঁ, এটার মধ্যে 10%কে যদি আমি বাদ দিই, তাহলে 90% মার্কেট, মানে আমার 100 বিলিয়নের মধ্যে 90 বিলিয়নের একটা সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট আছে, এসএএম আছে, যেখানে আসলে বিজনেস করা সম্ভব। এবং এখানে আমি এবং আমাদের কম্পিটিটর সবাই টবাই মিলে যদি অপারেট করি, তাহলে এত টাকার মার্কেট আছে। এবং আমি বিশ্বাস করি আমি যদি খুব ভালো করি, তাহলে এই পুরো সেগমেন্টটা আমার দখল করা সম্ভব। কারণ আপনি কি করতেছেন, আপনার কম্পিটিটরকে আপনি মার্কেট থেকে আউট করে দিবেন, ঠিক আছে, করে দিয়ে আপনার সার্ভিসেবল অ্যাটেনেবল মার্কেটের সাইজটা আপনি বললেন। এটাও বিগ নাম্বার, আপনার ইনভেস্টর কনভিন্সড হলো। তখন সে জিজ্ঞেস করবো ওকে ফাইন, আমি বুঝলাম, এখন আমাকে বলো সার্ভিসেবল অবটেনেবল মার্কেটটা কত। এখন তোমাকে যদি আমি টাকাটা দেই, বর্তমান অবস্থায় তোমার যে প্রোডাক্ট মার্কেট ফিটটা আছে এটা নিয়ে যদি তুমি মার্কেটে নামো, তাহলে তোমার এক্সপেকটেশন কত, যে তুমি কত টাকার রেভিনিউ এই মার্কেট থেকে জেনারেট করতে পারবা। এইটার উপর বেস করে সাধারণত ইনভেস্টররা যে ডিসিশনটা নেয় যে আপনার টার্গেট মার্কেটটা ঠিক আছে কিনা এবং আপনার প্রোডাক্ট মার্কেট ফিট হয়েছে কিনা, যেখানে আপনি তখন, ওনারা তখন টাকা ইনভেস্ট করার জন্য আগায় আসবে, আপনার বিজনেস মডেলটাকে নিয়ে কাজ করবে। এই পার্টের রিসার্চটাতে একটু কোয়ালিটেটিভ রিসার্চ করে বের করা খুব ডিফিকাল্ট। এখানে আপনি একটু কোয়ান্টিফাইবল রিসার্চ করতে হয়, ডেস্ক রিসার্চটা বেশি লাগে, কারণ হচ্ছে আপনাকে তখন ইন্ডাস্ট্রি ডেটাগুলো সার্চ করতে হয়, অ্যাভেলেবেল ইনফরমেশন কালেক্ট করতে হয়। কারণ আপনার একার পক্ষে, ছোট যারা বিজনেসম্যান তাদের পক্ষে আসলে, স্টার্ট আপ যারা করছে তাদের পক্ষে আসলে একটা বড় মার্কেটিং রিসার্চ করা সম্ভব না, যে একেবারে প্রাইমারি ডেটা দিয়ে আমি পুরো মার্কেটের সাইজটা বের করে ফেলবো। তখন তাদেরকে বিভিন্ন প্রক্সি ভ্যারিয়েবলের সহায়তা নিতে হয়, বিভিন্ন ধরনের সেকেন্ডারি ডেটার উপর বেস করে হচ্ছে আমাদেরকে স্যাম বা এসএএম, টিএএম বা এসওএমটাকে আইডেন্টিফাই করতে হয়। সো এইটাই ছিল বেসিক্যালি আমাদের পুরো টার্গেট মার্কেটিং কিভাবে আমরা করি, মার্কেট টার্গেটটাকে আমরা কিভাবে করি, সেই পুরো প্রসেসটা আমি খুব সিম্পলিফাইড ওয়েতে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করলাম। হোপফুলি যারা শুনেছে সেশনটা তারা মানে জিনিসটা কম্প্রিহেন্ড করতে পেরেছে। সো আমি সালমানকে রিকোয়েস্ট করবো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা যদি প্রশ্নগুলোতে যাই, যে আসলে কি ধরনের প্রশ্ন আছে বা আজকে কেউ প্রশ্ন করেছে কিনা। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রশ্ন আছে। ফাহিম আবরার কমেন্ট করেছে, হোয়াট আর দ্য টুলস অফ মার্কেট সেগমেন্টেশন। আচ্ছা, সো ফাইভ তো আমার সাথে যে সেশনে থেকে থাকে, আমি প্রথমেই বলেছি মার্কেট সেগমেন্টেশন করার জন্য মেন্টাল টুল হচ্ছে চারটা। ওই যে সেগমেন্টেশনে যে চারটা ভ্যারিয়েবল আছে, জিওগ্রাফিক সেগমেন্টেশন, ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, সাইকোগ্রাফিক সেগমেন্টেশন অ্যান্ড হচ্ছে বিহেভিয়ারাল সেগমেন্টেশন। এই চারটা বেজের উপর বেস করে হচ্ছে টোটাল মার্কেটটাকে কাটাকুটি করে নিতে হবে। এটাই হচ্ছে টুলস। এটা আমি যত স্মার্টলি আমি এই চারটাকে কম্বিনেশন পারমিটেশন করতে পারবো, তত সুন্দরভাবে হচ্ছে আমি মার্কেটটাকে সেগমেন্ট করতে পারবো। আমাদের আরো প্রশ্ন আছে। এমডি কাশফিন প্রশ্ন করেছে যে, হোয়াট ইফ দ্য মার্কেট ইজ ফুললি স্যাচুরেটেড, দেন হাউ টু ফাইন্ড দ্য পটেনশিয়াল টার্গেট গ্রুপ। আচ্ছা, ওকে ফাইন। ওই যে আমি কিন্তু তাহলে ওই আলোচনা আবার পিছন থেকে আসতে হবে, যে আমাকে প্রোডাক্ট মার্কেট ফিটটা ক্রিয়েট করতে হবে। যদি আমার প্রোডাক্ট মার্কেট ফিট হয়, তার মানে কি, তার মানে মার্কেটে অবশ্যই পেইন এবং গেইন, এটার একটা গ্যাপ আছে। ক্লায়েন্টের মধ্যে পেইন রিলিভারের একটা এক্সপেকটেশন আছে, গ্রেইন ক্রিয়েটরের একটা এক্সপেকটেশন আছে।
মার্কেট স্যাচুরেটেড মানে এই না যে ক্লায়েন্ট হচ্ছে হ্যাপি। সো আমাকে কি করতে হবে, আমাকে ওই যে মার্কেট রিসার্চের মাধ্যমে স্যাচুরেটেড মার্কেট থেকেই বের করতে হবে যে এখানে ক্লায়েন্টের মধ্যে কি কি পেইন পয়েন্টস আছে এবং ক্লায়েন্টের কি কি গেইন এক্সপেকটেশন আছে। একটা ভালো এক্সাম্পল দিই, যখন আইফোন বা অ্যাপেলের যখন স্মার্টফোন মার্কেটে আসে তখন কিন্তু সনি এরিকসন বা নোকিয়া একেবারে মার্কেট দখল করা ছিল। সো নোবডি এক্সপেক্টেড যে ওই মার্কেটে আসলে অন্য কোনো স্মার্টফোন কখনো মার্কেটটাকে ক্যাপচার করতে পারে। বাট আপনারা দেখেন আইফোন কিন্তু ঠিকই অ্যাপেলের, আইফোন তো ব্র্যান্ডের নাম, অ্যাপেল কোম্পানির কথা যে চিন্তা করেন, ওরা কিন্তু নোকিয়ার একটা মানে বিল্ড করা মার্কেট, পুরো অলমোস্ট স্যাচুরেটেড মার্কেট, যারা নোকিয়া মানেই তখন ফোন ছিল, ক্যামেরা ফোন বা যাই বলি, সেই মার্কেটে তারা ঢোকে এবং পুরো মার্কেটে ডিসরাপশন করে তারা কিন্তু পুরো মার্কেটটা তাদের দিকে নিয়ে যায় এবং নোকিয়া কিন্তু মার্কেট থেকে মোটামুটি অবসলিউট হয়ে গেছে। সো মার্কেট স্যাচুরেশনটা আসলে ইম্পর্টেন্ট ইস্যু না, ইস্যু হচ্ছে আপনি কি ক্লায়েন্টের ওই গ্যাপটা বের করতে পারছেন কিনা। আপনি যদি ইনোভেটিভ ওয়েতে পেইন্টস গুলো বের করতে পারেন এবং গেইনটা ক্রিয়েট করতে পারেন, ডেফিনেটলি স্যাচুরেটেড মার্কেটেও হচ্ছে আপনি পটেনশিয়াল টার্গেট গ্রুপ পেয়ে যাবেন। আশা করি এমনি কাশফিন প্রশ্নের উত্তরটা পেয়েছে। আমাদের আরেকটা প্রশ্ন আছে হচ্ছে উম্মে লাইবা রাহা থেকে, টিএম আমরা কিভাবে বের করতে পারবো ব্যাংকে কনভিন্স করার জন্য? আচ্ছা, সো আমি যে টিএম এসএম এসওএম এর কথাটা বললাম থিওরিটিক্যালি এগুলো খুব ভালো লাগে শুনতে, বাট আমাদের কনটেক্সটে আমি যতক্ষণ প্র্যাকটিক্যালি বুঝি, ব্যাংক বেসিক্যালি হচ্ছে কখনো একদম নতুন স্টার্টআপ যারা ধরেন যাদের বিজনেস আইডিয়াটা একদম ইনোভেটিভ হাই রিস্ক বিজনেস, এগুলোতে কিন্তু আপনি ব্যাংকের ইনভেস্টমেন্ট পাবেন না খুব স্বাভাবিকভাবে। কারণ এই যে যারা ব্যাংক নন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, ব্যাংক এনবিএফসি যারা আছে, মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন যারা আছে, তারা বেসিক্যালি কোনো স্ট্যাবলিশ বিজনেসকে হচ্ছে ফান্ডিংটা করে। সো এই ধরনের ফান্ডিং এর জন্য আপনাকে হচ্ছে স্টার্টআপ সিনারিওতে যারা ফান্ডিং করে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা আছেন, ইকুইটি ফাইন্যান্সিং যারা করে, এরকম তারপর অ্যাঞ্জেল ইনভেস্টর আছেন, ওনারা বেসিক্যালি এই ফান্ডিং গুলো করে। সো ওইদিকে আপনাকে যেতে হবে। আর টিএএম টোটাল অ্যাভেলেবেল মার্কেটটা বের করার জন্য আমি এটা অলরেডি অ্যান্সার দিয়েছি, এটা দুইটা ওয়েতে বের করা যায়। আপনি বটম আপ অ্যাপ্রোচে বের করতে পারেন। বটম আপ অ্যাপ্রোচটা কি হবে, আপনি কোন কোন জোনে মার্কেটটা বিক্রি করবেন, জিওগ্রাফি যদি আপনি জানেন সেখানে কতজন মানুষ আছে, কতজন কিনতে পারে, সেভাবে কিন্তু আপনি নিচের থেকে ডেটা কালেক্ট করতে করতে বটম আপ অ্যাপ্রোচে টোটাল অ্যাভেলেবল মার্কেটের সাইজটা বের করা সম্ভব। আর বটম ডাউনে কিভাবে সম্ভব, সেই ক্ষেত্রে আপনি সেকেন্ডারি ডেটা রিসার্চ করতে পারেন, কারণ অনেক ধরনের রিপোর্ট থাকে, রিসার্চ রিপোর্ট থাকে, সেগুলোকে যদি আপনি টেক্সট রিসার্চে এক্সপার্ট হন তাহলে হচ্ছে আপনি খুব সহজভাবেই অ্যাভেলেবেল ডেটা সোর্স থেকে বের করে ফেলতে পারবেন যে আসলে আপনার টোটাল অ্যাভেলেবেল মার্কেটের সাইজটা কত। বাট এটা খুবই টেকনিক্যাল একটা বিষয়, এটার জন্য যারা ধরুন ফাইন্যান্স ভালো বোঝে, স্ট্যাটিস্টিক্স ভালো বোঝে, অবশ্যই তারা এটাতে লেভারেজটা অনেক বেশি পাবে। অবশ্যই হেল্প নেওয়া উচিত, কারো মেন্টরের হেল্প নিলে বেটার হবে। ওকে, আশা করি তার উত্তরটা পেয়েছে। আমাদের আরো অনেক অ্যাপ্রিসিয়েশন মূলক কমেন্ট এসেছে। ফাত্তা আহমেদ কমেন্ট করেছে, অনেকদিন পর তোমাকে ক্লাসে দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জন্য আহ তারপর আমাদের এ এম রহমান রাসেল কমেন্ট করেছে, দাদা অনেকদিন পর আপনার কণ্ঠের প্রতিধ্বনিত শুনলাম। ধন্যবাদ দাদা। আহ, থ্যাংক ইউ রাসেল ভাই। আমাদের আরেকটা প্রশ্ন এসেছে, করোনার কারণে যে নতুন অর্থনৈতিক সংকট, এই হুম, ক্ষেত্রে টার্গেট মার্কেটে কিরকম প্রভাব পড়তে পারে? আচ্ছা, সো এটা আপনি দুইভাবে দেখেন। আপনি যদি একটু ফিলোসফিক্যালি চিন্তা করে দেখেন, ধরেন আপনার টার্গেট মার্কেট, আমি যদি জিওগ্রাফিক ওই সেগমেন্টেশন আছে, দেখবেন এখন একটা আলাপ শোনা যাচ্ছে যে ঢাকা থেকে অনেক মানুষ হচ্ছে গ্রামে ফিরে যাচ্ছে বা বাড়িতে ফিরে যাচ্ছে। সো তার মানে আপনার হচ্ছে জিওগ্রাফিক সেগমেন্টেশনটা যদি হয়, তো যে হচ্ছে ঢাকা কেন্দ্রিক ওই সেগমেন্টটাকে টার্গেট করে কোনো প্রোডাক্ট মার্কেট ফিট ক্রিয়েট করেছিল, তার জন্য হচ্ছে টার্গেট মার্কেটটা তো আসলে গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, মার্কেটটা শিফট হয়ে যাচ্ছে। আপনি যদি সাইকোগ্রাফিক চিন্তা করেন, মানুষের মধ্যে এখন সেভিংস করার টেন্ডেন্সিটা এখন কিন্তু বেড়ে যাবে, যেটা গত 10 বছর ধরে আমাদের মধ্যে কমে এসেছিল। আমরা কিন্তু গত 10 বছর ধরে অনেক বেশি এক্সপেন্স ওরিয়েন্টেড ছিলাম, যে আমরা এক্সপেন্ডিচার করতে পছন্দ করতাম, আমরা লাইফের হচ্ছে ক্রিম পার্টটাকে বেশি নিতাম। লাইক হচ্ছে আমরা ছুটির দিনে সিনেমা দেখতে যেতাম, রেস্টুরেন্টে খেতাম, আমরা হচ্ছে ট্রাভেল করতে যেতাম কক্সবাজারে, আমরা বিদেশে ঘুরতে যেতাম। দেখেন, চিন্তা করে দেখেন, সাইকোগ্রাফিক পরিবর্তন কিন্তু মানুষের মধ্যে চলে আসতেছে। সো আপনি ওই প্রত্যেকটা ভেরিয়েবলে ফেলেই দেখবেন যে আপনার যে হিউম্যান বিইং যাদেরকে নিয়ে আপনি ব্যবসাটা করতেছেন, মার্কেট, তাদের মধ্যে এই চারটা ভেরিয়েবলে কি কি পরিবর্তন আসছে সেটাকে যদি আপনি ক্যাপচার করতে পারেন, আইদার অবজারভেশন স্কিল দিয়ে, আইদার আপনি ইন্টারভিউ কন্ডাক্ট করে, আইদার আপনি ফোকাস গ্রুপ ডিসকাশন করে, তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোভিড এর ইম্প্যাক্টটা আসলে আপনার টার্গেট সেগমেন্টে কিভাবে আছে। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছে যে প্রশ্ন করেছে। আমাদের আজকে এ কটাই মোটামুটি প্রশ্ন ছিল। তো স্যার, আজকের সেশনটা নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি গতকালকে সেশন এবং আজকের সেশন যারা অ্যাটেন্ড করেছে
তারা মার্কেট রিসার্চের উপর একটা অনেক ভালো ধারণা পেয়েছে, এবং তারা নতুন করে যারা এন্টারপ্রেনার হতে ইচ্ছুক বা নতুন ভেঞ্চার করতে হুম। ইচ্ছুক বা অলরেডি আছে নিজের ব্যবসায় বা কোনো প্রতিষ্ঠানে, তারা আশা করি আরো ভালো মতো মার্কেট রিসার্চ করতে পারবে এবং আরো ভালো মতো তাদের ব্যবসাটাকে পরিচালনা করতে পারবে। আচ্ছা, আমরা আর একটি প্রশ্ন পেয়েছি, যদি এটা answer দিতেন। নূরে নাসরিন জ্যোতি কমেন্ট করেছে, হাউ ক্যান উই রিচ আওয়ার টার্গেট অডিয়েন্স? আচ্ছা, এই আলাপটা আমি গতকালকেও বলেছিলাম। আপনি যখন প্রথমে হচ্ছে আপনি সেগমেন্টেশনটাকে ডান করতে পারবেন, তখন আপনাকে বিল্ডিং এর বাইরে যেতে হবে। যেমন একটা সময় কনসেপ্ট ছিল থিঙ্ক আউট অফ দ্য বক্স, এখন বলা হয় থিঙ্ক আউট অফ দ্য বিল্ডিং। আপনি আইডিয়া নিয়ে ঘরে বসে থাকলে হবে না। ফর এক্সাম্পল, আমি যে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর এক্সাম্পলটা দিচ্ছিলাম, তো আমি যদি ওইটাতেই ফিরে আসি, যে জ্যোতির উত্তরটা যদি আমি দেই, ধরেন আপনি জ্যাক স্প্যারো টাইপের যে পার্সোনা গ্রুপটা আছে তাদের জন্য মাথার হ্যাটটা বানাবেন। ঠিক আছে, এখন আপনি টার্গেট গ্রুপের কাছে কি করতে হবে, আপনাকে ওই জ্যাক স্প্যারোর কাছে যাইতে হবে। তার মানে খুব সিম্পল ওয়ে, আপনি আপনি যেখানে থাকেন, যেই বাসায় থাকেন, যেই এলাকায় থাকেন, সেখানে বসে আসলে জ্যাক স্প্যারো সম্পর্কে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনাকে একটা জাহাজ খুঁজে বের করতে হবে, সেই জাহাজে উঠতে হবে, সেই জাহাজে ওইটা জ্যাক স্প্যারোরা যেখানে যেখানে থাকে সেখানে সেখানে আপনার পৌঁছাইতে হবে। পৌঁছায় তাদেরকে অবজার্ভ করতে হবে, তাদেরকে ইন্টারভিউ করতে হবে, তাদের নিয়ে গ্রুপ গল্প করতে হবে, ফোকাস গ্রুপ ডিসকাশন করতে হবে। তাইলে আপনি তাদেরকে রিচ করতে পারবেন, আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। আপনি যদি ওই অর্থে রিচটা বলে থাকেন যে আপনি তাদের কাছে পৌঁছাবেন কিভাবে। আমি মোটামুটি মনে হয় আমার প্রশ্নটা ক্লিয়ার করতে পারছি। যেখানে আপনার টার্গেট গ্রুপ থাকবে, পার্সোনা থাকবে, ঠিক সেইখানে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। থিঙ্ক আউট অফ বিল্ডিং, তাহলেই আপনি আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। দিয়েছেন। গাজী রনি কমেন্ট করেছে, বন্ধু কথাগুলো অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ বন্ধু। আমাদের আরেকটা কমেন্ট এসেছে, আহ রহমান রাসেল কমেন্ট করেছে, দাদা উনি একটা প্রতিষ্ঠানের নাম মেনশন করেছেন, যেটার বিজনেস করছেন উনি, যে আর মার্কেট সাইজটা বেশ ভালো, কিন্তু ওনার পুঁজির সমস্যা আছে, তো উনি কি করতে পারেন? আচ্ছা, রাসেল ভাই, থ্যাংক ইউ। সো রাসেল ভাইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি মানে ট্র্যাডিশনালি আপনি যেই ব্যবসাটা করতেছেন, আপনি পুঁজির ক্ষেত্রে তো আমি যেটা প্রথমেই বললাম, ব্যাংক থেকে আসলে ফাইন্যান্স পাওয়াটা ডিফিকাল্ট, অথবা পাইলেও হচ্ছে আপনার জন্য এটা আসলে খরচে পোষাবে না। সো ডেফিনেটলি আপনার ট্রাই আউট করা উচিত যারা হচ্ছে আসলে মানে প্রো পুয়ার ফাইন্যান্সিংটা করে, মাইক্রো এন্টারপ্রাইজকে ফাইন্যান্সিং করে। ফর এক্সাম্পল, মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন আছে, কিছু স্পেশালাইজড ফাইন্যান্সিং হয়, যারা হচ্ছে এই এসএমই ফাইন্যান্সিং এর জন্য কাজ করে। বাট চ্যালেঞ্জ হচ্ছে ট্রেড। সো আপনার যেহেতু বিজনেসটা হচ্ছে ট্রেড, আপনি যেহেতু ট্রেডের বিজনেসটা করেন, এটা প্রোডাক্টিভ বিজনেস হিসেবে গভর্নমেন্ট হয়তো এটাকে অ্যাকসেপ্ট করে না। গভর্নমেন্ট পছন্দ করে হচ্ছে প্রোডাক্টিভ বিজনেসগুলোতে, এগ্রিকালচার, লাইভ স্টক, যেগুলো প্রোডাকশন আছে। তো সেই ক্ষেত্রে আপনার বেস্ট হচ্ছে আপনাকে ছোট ছোট করে হচ্ছে ইনভেস্টমেন্ট গুলো কালেক্ট করে, একবারে বড় ইনভেস্টমেন্টটা চিন্তা না করে আপনি হয়তো মাইক্রো ফাইন্যান্সের কাছে গেলে বা ব্যাংকের এসএমই ইনভেস্টমেন্টের কাছে গেলে আপনাকে হয়তো শর্ট টার্মে ছোট ইনভেস্টমেন্ট দিবে। সেই ইনভেস্টমেন্ট গুলোকে কাজে লাগে আপনি ছোট ছোট স্টেপে বিজনেসটাকে বড় করতে পারেন। আরেকটা স্ট্র্যাটেজি আপনি কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্টের পার্টটা যেই প্রয়োজনে লাগে প্রোডাক্টটা কেনার জন্য, সেটা আপনি অন্য কোনো জায়গায় ট্রান্সফার করে দিতে পারেন। ধরেন আপনি যদি সাবস্ক্রিপশন বেস কোনো ইসে যেতে পারেন, যে ক্লায়েন্টের থ্রোতে, যে ক্লায়েন্ট হচ্ছে ফুল পেমেন্ট করে নিচ্ছে কিনা আমি জানি না, যদি ফুল পেমেন্ট করে নেওয়ার সুযোগটা আপনি করে দেন, তাহলে কিন্তু আপনি আপফ্রন্ট নিয়ে নিতে পারতেছেন। আপনি প্রি অর্ডারের সিস্টেম করতে পারেন, যে ঠিক আছে আমি তোমাকে বিক্রি করব, কিন্তু তোমাকে প্রি অর্ডার করতে হবে। সো আপনি প্রি অর্ডার করলে আগে ক্যাশটা নিয়ে তারপরে প্রোডাক্টটা কিনেও কিন্তু আপনি ক্লায়েন্টকে পৌঁছে দিতে পারেন। আর আরেকটা বেস্ট অপশন হচ্ছে, সেটা হচ্ছে পার্টনারশিপ বাড়ানো। বাট এটাতে রিস্ক থাকে, বাট বিজনেস বড় করতে গেলে একটু রিস্ক তো নিতেই হবে। সেক্ষেত্রে পার্টনারশিপে যেতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো পার্টনারের ইনভেস্টমেন্ট গুলো আপনাকে বিজনেস বড় করতে হেল্প করবে। স্যার আশা করি উনি ওনার আনসারটা পেয়েছেন। তো স্যার আমাদের এগুলোই ছিল প্রশ্ন, বাকিগুলো মোটামুটি অ্যাপ্রিসিয়েশন মূলক কমেন্ট। তো আশা করি আজকের সেশনটা অনেক ইনসাইটফুল এবং অনেক হেল্পফুল হয়েছে যারা এই ফিল্ডে ইন্টারেস্টেড তাদের জন্য। আর আপনাকেও স্যার অনেক ধন্যবাদ, গতকালকে এবং আজকে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে অনেক সময় দিয়েছেন সেটার জন্য। আহ আশা করি আপনার সাথে আবারও পরে আরো ওয়াইসির আরো অনেক পথ চলা আরো সুগম হবে। তো স্যার আজকে থ্যাংক এ ইউ সো মাচ। পর্যন্তই, যেহেতু আমাদের এগুলোই কমেন্ট ছিল, প্রশ্নগুলো ছিল এগুলোই। তো আশা করি স্যার ভালো থাকবেন, যেহেতু একটা বাজে সময় চলছে। দয়া করি সবাই ভালো থাকুক, আপনিও সাবধানে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ পর্যন্তই সলমান, আজকে সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। অডিয়েন্সের উদ্দেশ্যে, ইনশাল্লাহ আমরা আবার সামনের যে লাইভ সেশনটা থাকবে, আমরা সেটাতে আরো অনেক সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য। একটা সেটা আমরা ওয়াইসিসির পেজ থেকে ঘোষণা করে দিব, যে ডিক্লেয়ার করে দিব। আপনারা ওয়াইসিসির পেজে অবশ্যই চোখ রাখবেন এবং সামনে লাইভ সেশনে পার্টিসিপেট করবেন। এটুকুই, আজকের লাইভ সেশনটা এতটুকুই। আল্লাহ হাফেজ।
দেখা হবে পরবর্তী লাইভ সেশনে।